গতদিন আমরা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি স্লাইডটা শুরু করেছিলাম এবং বেশ কিছু তো পড়েছি। স্পেশালি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেলটা ছিল আমাদের, ওইটা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম, রাইট? আমরা দেখেছিলাম যে Yes, sir. 7 স্টেপস রয়েছে, সেই 7 স্টেপস এর প্রত্যেকটার কোনটায় কি কাজ করা হয় বেসিক্যালি আমরা ওগুলো ডিটেলস দেখেছিলাম, যে এই জিনিসগুলো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের দেখা হয়েছিল। তো আজকে বেসিক্যালি আমরা যে জিনিসটা পড়া শুরু করব সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস গুলো আসলে কি কি, বা ইন প্র্যাকটিস আমরা কোন মেথোডোলজি গুলো ইউজ করি, ঠিক আছে? ওই জিনিসগুলো হচ্ছে আমরা একটু আজকে দেখব। বেসিক্যালি আজকে ক্লাসটা ইন্টারেস্টিং হবে এই কারণে যে আমরা তো দেখেছি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আসলে কিভাবে তৈরি হয় বা ভিতরে জিনিসপত্রগুলো কি থাকে, বাট অ্যাকচুয়ালি আজকে আমরা দেখবো এই জিনিসগুলোকে কিভাবে বিভিন্ন মেথোডোলজি হ্যান্ডেল করে, ঠিক আছে? তো সেটা দেখার আগে আমাদের প্রজেক্টের স্কেল সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। প্রজেক্টের স্কেল নিয়ে গত 2-3 দিনেও কয়েকটা টার্ম উল্লেখ করেছি, যেমন স্মল স্কেল প্রজেক্ট হতে পারে, মিড স্কেল বা লার্জ স্কেল। এগুলো ডিফাইন করে কি হবে আসলে প্রজেক্টের স্কেল বড় না ছোট, এটা আসলে ডিফাইন করে কি হবে? এটা ডিফাইন করে বেসিক্যালি হচ্ছে গিয়ে 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আরো ফ্যাক্টর থাকতে পারে বাট বেসিক্যালি 3টা ফ্যাক্টর। একটা হচ্ছে এই প্রজেক্টের ডিউরেশন কেমন, এটার ফাইন্যান্স বা ফান্ডিংটা কেমন, আর হচ্ছে রিসোর্স। রিসোর্স বলতে আগের দিন আমরা বুঝিয়েছি, তাই না? রিসোর্স ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার, স্কিলড পিপল, প্রত্যেকটা জিনিসই বোঝায়, 3টা জিনিসই বোঝায়। রিসার্চ রিকোয়ারমেন্টটা কেমন, এটা হচ্ছে গিয়ে এই প্রজেক্টের স্কেল ঠিক করার একটা ফ্যাক্টর আসলে। তো এই যে ফাইন্যান্স বা রিসোর্সের কথা বলছি, এগুলো আসলে ভেরিয়েবল। তুমি ফাইন্যান্স তো ডলারে হিসাব করতে পারো, টাকায় হিসাব করতে পারো, এটা আসলে এই জন্য উল্লেখ করছি না। রিসোর্সের ক্ষেত্রেও সেম কথা, কতগুলো মানুষ লাগবে, তারপরে হচ্ছে গিয়ে হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো তো আসলে প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। বাট এই জিনিসটা আসলে মোরলেস কমন, যেটার বেসিসে আসলে একটা প্রজেক্টের স্কেল তুমি ডিফাইন করতে পারবা ইজিলি, সেটা হচ্ছে ডিউরেশন। স্মল স্কেল প্রজেক্ট যেগুলো, ওগুলো সাধারণত সাম উইকস এর হয়। ফর এক্সাম্পল 4 উইকস, 5 উইকস, ইভেন 2 উইকস, এরকম কয়েক সপ্তাহের ডিউরেশন হয় হচ্ছে কি আমাদের এই প্রজেক্টগুলো, ঠিক আছে? তারপরে মিড স্কেল যে প্রজেক্টটার কথা বলছি, মিড স্কেল প্রজেক্টটা হচ্ছে গিয়ে মান্থ লেভেলে চলে যায়, ঠিক আছে? মান্থ লেভেলে চলে যায়। আর লার্জ স্কেল প্রজেক্ট হতে হলে তার অ্যাটলিস্ট 1 ইয়ার ডিউরেশন হতে হবে, 1 ইয়ার প্লাস হতে হবে আসলে। তো এই 3টা প্রজেক্ট স্কেল, সম্পর্কে আর কি একটু জানা প্রয়োজন, কারণ কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি আছে যেগুলো স্মল স্কেলের জন্য ভালো কাজ করে, কিছু আছে যেগুলো লার্জ স্কেলে ভালো কাজ করে, আমরা দেখবো। প্রজেক্ট স্কেল সম্পর্কে কি কোনো কনফিউশন আছে? No, sir. তো সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি বা মডেলগুলোকে আমরা খুব টপ লেভেল থেকে 4টা টাইপে ভাগ করতে পারি। এগুলো এখন কিছুই বুঝবা না, বোঝার দরকারও নেই, বাট নামগুলো জাস্ট মনে রাখো, আমরা একটু পরে যখন বলবো তখন এক্সপ্লেন করলে যাতে পরিচিত লাগে। একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, মানে একটার পর একটা। ইটারেটিভ মানে বারবার রিপিট হতে থাকবে। ইনক্রিমেন্টাল মানে হচ্ছে গিয়ে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাবে। অ্যাডাপটিভ মানে হচ্ছে, অ্যাডাপ্টেশন মানে তো জানো, খাপ খাইয়ে নেওয়া আর কি। অ্যাডাপটিভ মানে হচ্ছে যে মডেলটা চেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এখানে কিছু বোঝার নেই আসলে, জাস্ট টার্ম গুলা পরে আসবে এই জন্য বললাম। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস এর প্রকারভেদে, বা যেই দুইটার কথা আগের দিন ক্লাসে বলেছিলাম যে আমরা 2টা মডেল সম্পর্কে পড়বো। অনেকগুলো মডেল আছে বাট আমরা বেসিক্যালি 2টা পড়বো, কারণ এই 2টাই পপুলার। সোজা কথা বলতে গেলে সব পড়ার দরকার হবে না আমাদের এই লেভেলে, ইভেন প্র্যাকটিক্যালি লাগেও না সবগুলো। তো এই 2টার মধ্যে ফার্স্ট স্টেপটা হচ্ছে ওয়াটারফল মডেল, ঠিক আছে? ওয়াটারফল মডেল। আমরা কিন্তু এখন ঢুকে গেলাম সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি, অর্থাৎ ওই যে আমরা যে লাইফ সাইকেলটা পড়েছিলাম, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওখানকার যে 7টা স্টেপ, ওইটাকে কিভাবে বিভিন্ন মডেল ইমপ্লিমেন্ট করে বা হ্যান্ডেল করে,
তো দেখি ওয়াটারফল মডেল এটাকে কিভাবে হ্যান্ডেল করে। ওয়াটারফল মডেলের চেহারাটা অনেকটা এরকম হবে, ঠিক আছে? ঝর্ণা বা পাহাড়ের গা ঘেঁষে যে পানির প্রবাহ তোমরা দেখেছো সেটা কিন্তু অনেকটা এরকম, তাই না? পানি যখন পড়ে সেটা এইভাবে হচ্ছে কি স্লোপ ঘেঁষে নিচে পড়তে থাকে। তো এই ডিজাইনটা দেখতে অনেকটা ওরকম, তাই এটাকে বলে হচ্ছে ওয়াটারফল মডেল, ঠিক আছে? ওয়াটারফল মডেল এই কারণেই বলে। এখানে দেখো অ্যানালাইসিস বা প্ল্যানিং যেটাকে বলছে, এক একজন এক এক নামে ডাকে। প্ল্যানিং, দেন রিকোয়ারমেন্ট, দেন ডিজাইন, দেন ডেভেলপমেন্ট, টেস্টিং বা ইন্টিগ্রেশন, তারপর ডিপ্লয়মেন্ট, দেন মেইনটেনেন্স। এখানে স্ট্রিক্টলি একটা স্টেপের পরে আরেকটা আসবে, ঠিক আছে? লিনিয়ার। এখান থেকে আবার এখানে ব্যাক করার কোনো ওয়ে নেই। ডিজাইন থেকে রিকোয়ারমেন্টে ব্যাক করার কোনো ওয়ে নেই, বা তুমি ডেভেলপমেন্ট শেষ করে আবার একটু প্ল্যানিং করে আসবা, এমন হবে না। তোমাকে একেবারে স্ট্রিক্টলি প্ল্যানিং শেষ করে রিকোয়ারমেন্টে আসতে হবে, স্ট্রিক্টলি রিকোয়ারমেন্ট শেষ করেই ডিজাইনে যেতে হবে, এবং সো অন, ঠিক আছে? প্রত্যেকটা যদি মানে- মানে কিছু রিকোয়ারমেন্ট করার পর আমার যদি মনে হয় যে অ্যানালাইসিসে কিছু একটা চেঞ্জ করা দরকার, তাইলে তো এই প্রসেসটা ওইটার ক্ষেত্রে ইফেক্টিভ হবে না স্যার। হবে না, রাইট? স্যার ডিজাইন যদি আমার কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে ওটা আমি রিকভার করব কি করে স্যার? ওটা রিকভার কিভাবে করবা? ডিজাইনের পরে ডেভেলপমেন্ট করবা, ওই ভুলটা নিয়েই তারপর আবার টেস্টিং করবা, ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট করবা। পরে না, মেইনটেনেন্সটা তো আসলে এন্ডলেস প্রসেস। তুমি ধরে নিতে পারো ডিপ্লয়মেন্টের পরেই তোমার ক্লায়েন্টের কাছ থেকে অবজেকশন আসবে, তারপরে ঘুরে আবার যাবা তুমি হচ্ছে এখানে অথবা এখানে, মানে যেখানে দরকার আর কি। মানে যে একটা থেকে চেঞ্জ করে আগেরটাতে যাওয়ার কোনো ওয়ে নেই, Way নেই। একদম লাস্টে আইসা তারপরে আবার শুরু থেকে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। সো ইটারেশন দিতে পারবে ডেভেলপমেন্টের পরে? বুঝতে পারিনি। মানে ইটারেশনটা কি ডেভেলপমেন্টের পরে হবে? ডিপ্লয়মেন্টের পরে মানে ডিপ্লয়মেন্ট আমরা তো আগের দিন ও, দেখেছি, deployment। আসলে মেইনটেনেন্সটা তো আসলে শেষ হওয়ার কিছু নেই, তাই না? সো ডিপ্লয়মেন্টটা মানে হচ্ছে তুমি ক্লায়েন্টকে দিলা, এখন ভুল যদি সে মনে করে এখানে সমস্যা হয়েছে, তুমি আবার সেই অনুযায়ী সেই স্টেপে যাবে। সেটা হতে পারে ডিজাইন, সেটা হতে পারে ডেভেলপমেন্ট, ডিপেন্ডিং অন হচ্ছে তোমার ওই ফিডব্যাক, ক্লায়েন্টের ফিডব্যাকের উপর। তো স্যার আমরা তো অ্যাকচুয়ালি জিনিসটাকে ডিপ্লয় করছি না, আমরা মানে ডিপ্লয় করার ট্রাই করছি, তখন ক্লায়েন্ট বলছে যে না এটা ভুল আছে, ঠিক করো। সো টেকনিক্যালি তো ডিপ্লয়মেন্টের আগে হইতেছে না জিনিসটা, লাইক টেস্টিং এন্ড ইন্টিগ্রেশনের পরে, বা ডিপ্লয়মেন্টে যাওয়ার আগে। তুমি এই টেস্টিং এর কথা বলছো? জি স্যার, টেস্টিং এর পরে এবং ডিপ্লয়মেন্টের আগে, মানে এই দুইটার মাঝামাঝি অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে না, যে না কোনো প্রবলেম আছে আবার সামনে যাও। হ্যাঁ, ওই টেস্টিং এ যদি ধরা পড়ে তাহলে তুমি অবশ্যই সলভ করে যাবা। তাহলে যদি সেটা না করো তাহলে তো এই টেস্টিং স্টেপের কোনো দরকার নেই। টেস্টিং মানে তো হচ্ছে ক্লায়েন্ট develop করা। যে এই কমপ্লেইন করবে, ক্লায়েন্ট যদি কমপ্লেইন, আমি তো অবভিয়াসলি ক্লায়েন্টকে ফাইনাল প্রোডাক্ট দেখানোর পরেই আমার প্রোডাক্টটা ডিপ্লয় করব অনলাইনে। হ্যাঁ। এখন যে যদি ক্লায়েন্ট আগেই বলে যে না প্রবলেম আছে, সো আমি তো অবভিয়াসলি আগে ডিপ্লয় করে তারপর আবার অ্যানালাইসিস বা কিছুতে ব্যাক যাব না, আমি আগে না, করে তুমি এখানে যে টেস্টিংটা বুঝতেছো, আমি একটু বলি, তুমি এখানে যে টেস্টিংটা বুঝতেছো এখানে ক্লায়েন্টের কোনো পার্ট নেই। এই টেস্টিং শুধুমাত্র ডেভেলপার আর টেস্টিং টিমের। ক্লায়েন্টের যে টেস্টিং ওটা হবে একমাত্র হচ্ছে ডিপ্লয়মেন্টের পরে, ঠিক আছে? স্যার এর মানে যদি টেস্টিং এ ডেভেলপাররা যদি কোনো ভুল পায় তাহলে স্যার টেস্টিং থেকেও কি মানে ওরা সেটা ঠিক করতে পারবে? মানে হ্যাঁ, সেটা ডেভেলপাররা পারবে। যদি মানে তোমার টেস্টিং পার্টটা বা টেস্টিং টাস্কটার মানেই হচ্ছে গিয়ে ডিবাগিং করা। সে তুমি টেস্ট করে যদি আবার ফেলাই রেখে দিলা তাহলে তো এই স্টেপটা রাখার দরকার নেই। এই টেস্টিংটা মানে ধরে নিতে পারো দোষটা খুঁজে বের করা এবং এটা সলভ করা, দ্যাটস ইট, ঠিক আছে? ওটাকে আর ডেভেলপমেন্ট বলবো না আমরা, ওটা টেস্টিং এরই অংশ। যদি টেস্টের পরে কোনো ভুল ধরা পড়ে ওটা আর ঠিক করাটাকে ডেভেলপমেন্ট বলবো না, ওটাকে বলবো হচ্ছে ডিবাগিং। টেস্টিং এরই অংশ এটা, ঠিক আছে? ওকে স্যার। তারপরে স্যার যখন ডেভেলপাররা প্রোডাক্টটা ক্লায়েন্টকে দেবে তখন হচ্ছে ক্লায়েন্ট যে টেস্টিংটা করবে সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট। সেটা আসলে Client- ডিপ্লয়মেন্টের পরে। Exactly. আচ্ছা, তো ডিপ্লয়মেন্ট পার্টে যদি ক্লায়েন্ট কোনো ভুল পায় তাহলে সেটা হচ্ছে আবার ডেভেলপারদের দিবে, তখন হচ্ছে তারা তাদের মানে যে পার্ট থেকে শুরু করার কথা বা ভুল হয়েছে সেখান থেকে আবার স্টার্ট করবে। হ্যাঁ হ্যাঁ, এটা যে ডেভেলপারদের দিবে তা না। আমরা দেখেছি আগের দিন তারা বেসিক্যালি আর কি জেনারেলি কন্ট্যাক্ট করে কাদের সাথে, বিজনেস। জি স্যার। ওইটা আসলে তারপরে সিলেক্ট করবে বা তারা আসলে ডিসকাস করবে এটাকে
আবার ডিজাইন করতে হবে, আরো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, না সরাসরি ডেভেলপারদের দিলেই এটা আসলে কোড লেভেলে ফিক্স করলে হয়ে যাবে? বেসিক্যালি ক্লায়েন্ট থেকে আবার ব্যাক করবে আর কি, এটাই বলতে চাচ্ছি। বাট ইন্টারমিডিয়েট ব্যাকটা সম্ভব না। তোমার ডেভেলপমেন্ট করতে যে হঠাৎ করে মনে হলো ডিজাইনটা তো ঠিক নাই, কিচ্ছু করার নেই, তোমার ওটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ডিজাইন করার সময় মনে হলো তোমার তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ঠিকঠাক মতো হয় নাই, কোনো লাভ নেই, কাজ ওইভাবে করে যেতে হবে, ঠিক আছে? ডিপেন্ডেন্সিটা অনেক কম, প্রত্যেকটা স্টেপের মধ্যে ডিপেন্ডেন্সি অনেক কম, অনেক স্ট্রাকচার্ড প্রত্যেকটা স্টেপ, এই জন্যই আর কি একটা শেষ করে পরেরটায় যেতে হয়, এবং যাওয়ার পরে আর তুমি কোনো কমপ্লেন করতে পারবে না আগের স্টেপে ভুল ছিল, কমপ্লেন করলে ওইটা আসলে এফেক্টিভ হবে না এই মডেলে, ঠিক আছে? স্যার ডেভেলপমেন্টে যদি ভুল পাই তাহলে কি আবার অ্যানালাইসিস থেকে শুরু করা যাবে? এইখানে এই মডেলে পারা যাবে না। তোমার ডেভেলপমেন্ট করতেছো, তোমার কাজ খালি ডেভেলপমেন্ট করো, তোমার কোনো ধরনের কনসার্নই থাকবে না অ্যানালাইসিস ভুল হয়েছে কিনা, তোমাকে ধরাই দিচ্ছে তুমি রোবটের মতোই কাজটাই করবা, ঠিক আছে? ইভেন ডিজাইনেও অ্যানালাইসিস তো অনেক পরের জিনিস, আগের জিনিস। ডিজাইনেও যদি ভুল থাকে সেটা তো ডেভেলপারদের খুব দ্রুত বুঝতে পারার কথা, তাই না? কারণ ইমিডিয়েট আগের স্টেপ। যদি ডিজাইনে কোনো ফল্ট থাকে ওটাই তো ডেভেলপাররা ধরতে পারবে, কিন্তু স্টিল সেটাও যদি ধরতে পারে ডেভেলপারদের কিছু করার যাবে না এই মডেলে। স্যার মানে খালি ফরওয়ার্ড মুভিং করবে, ব্যাক যেতে পারবে না। রাইট, এক্স্যাক্টলি। ওয়াটারফল, এই জন্যই বলেছি ওয়াটারফল। পানি নিশ্চয়ই তোমার হচ্ছে ফিজিক্সের লকে কি করে ডিটেরিয়েট করে নিশ্চয়ই উপরের দিকে যাবে না কখনো, তাই না? কখন যাবে? যখন এই যে নদীতে চলে আসলো, তারপরে আবার কি হবে, তোমার ওয়াটার সাইকেলে বৃষ্টি হবে, সরি এটা হচ্ছে ভ্যাপোরাইজেশন হবে, তারপরে উপরে যাবে, ওখান থেকে আবার রেইন হয়ে ঝর্ণা হয়ে পড়বে, মানে এন্ডে যেতে হবে, রাইট? এন্ডে যেতে হবে, তারপরে আবার প্রসেস শুরুতে হোক মাঝে হোক যেখানে হোক আবার ব্যাক করতে পারবে ডিপেন্ডিং অন সিচুয়েশন। বাট তাহলে মানে মেইনটেনেন্স এর পর মানে যদি চেক করে তাহলে মেইনটেনেন্স এর পর আমরা রিকোয়ারমেন্টস আবার নতুন করে করতে পারবো না? মানে মেইনটেনেন্স এর পর বলে কিছু নেই, কিন্তু মেইনটেনেন্স একটা এন্ডলেস প্রসেস। মেইনটেনেন্স এর সময় ওইটাই মানে মেইনটেনেন্স এর সময় ওটা কি রিকোয়ারমেন্টস যদি মানে ক্লায়েন্ট আবার দেয় তাহলে সেটা কি আমরা ফুলফিল করতে পারবো না? হ্যাঁ অবভিয়াসলি পারবো। মেইনটেনেন্সটা একটা ব্রড কনসেপ্ট, মেইনটেনেন্সের মধ্যে আবার এই 6টা স্টেপ আছে, কিন্তু তুমি যদি একটু চিন্তা করে দেখো মেইনটেনেন্সে কালীন তোমার ক্লায়েন্টের কাছ থেকে এমন কিছু ফিচার রিকোয়ারমেন্ট আসতে পারে যেটার জন্য তোমাকে আবার অ্যানালাইসিস বা প্ল্যানিং করতে হইতে পারে, তারপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন এসব করতে হইতে পারে। সো মেইনটেনেন্সটাকে এই জন্য এই ক্ষেত্রে আমি হচ্ছে কি সেপারেট রাখতেছি। মেইনটেনেন্স থেকে অবশ্যই হ্যাঁ কিছু বললা? মেইনটেনেন্সটা অনেকটা রিকারশনের মতো, তার মেইনটেনেন্সের মধ্যে পুরো জিনিসটা দরকার হলে আবার প্রথম থেকে করব। অনেক সুন্দর একটা অ্যানালজি ছিল আসলে, এটা আসলে রিকারশনের মতো। হ্যাঁ জেমস অনেক সুন্দর একটা কি দিছে আর কি অ্যানালজি দিছে। মানে সত্যি কথা বলতে তুমি মেইনটেনেন্সে থাকাকালীন যে কোনো জায়গায় আবার হচ্ছে ফাংশন কল করতে পারবে। আমরা যে রিকারশন মেথডটা পড়ছি সেটা অ্যানালাইসিস থেকেও শুরু হতে পারে, এইখান থেকেও শুরু হতে পারে, ডিপেন্ডিং অন হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক বা তোমার থিংকিং। মেইনটেনেন্স একটা আসলে এন্ডলেস প্রসেস, ঠিক আছে? এরপর বলে কিছু নেই, মেইনটেনেন্সের পর এই কথাটাই আসলে উচ্চারণ না করাটাই উচিত। মেইনটেনেন্স কালীন সত্যি কথা বলতে যেটা অ্যাকচুয়াল টার্মিনোলজি। আচ্ছা তাহলে আমরা এটা তো ছবি দেখে একটু বোঝার চেষ্টা করলাম ফ্লোটা, এখানে কি আইডিয়া গুলো দেওয়া আছে? হ্যাঁ শিওর বলো। টেস্টিং এর পরও তো জিনিসটা আবার রিপিট হইতে পারে, যদি টেস্টিং এর আউটপুটটা আমি নেগেটিভ পাই। হ্যাঁ যদি টেস্টিং এর আউটপুটটা নেগেটিভ পাও ওটাকেই যদি আবার ঠিক করো, ওটাকে আর অন্য কিছু বলে না, ওটাকেও টেস্টিংই বলে। টেস্টিং এন্ড ডিবাগিং এটা কিন্তু মিলে টেস্টিং বলে জিনিসটাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে টেস্টিং থেকে তো ডিজাইনে চলে গেল জিনিসটা, মানে আমি ডিজাইন করছি টেস্টিং থেকে তো আমার ওটাটা হচ্ছে ডিজাইনে তো চলে যাচ্ছে তাহলে, কারণ আমার তো না। ডিজাইনটা আবার চেঞ্জ করা লাগতে পারে টেস্টিং এ যদি আমি নেগেটিভ পাই রেজাল্টটা। টেস্টার কখনো তোমার ডিজাইনের ভুল ধরবে না, টেস্টার অলওয়েজ ভুল ধরবে তোমার ফাংশনালিটি, ঠিক আছে? তার কাছে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট সে প্রোডাক্টের ভুল ধরবে, ওটা ডিজাইনে চেঞ্জ করা লাগবে না কোডে চেঞ্জ করা লাগবে সেটা তো সে বুঝবে না, সেটা বুঝবে হচ্ছে যারা ডিবাগ করবে তারা। হ্যাঁ প্রয়োজন হলে ডিজাইনে চেঞ্জ করবে, বাট সেটাও কিন্তু টেস্টিং এর পার্ট। আবার বারবার বলছি টেস্টিং এরই পার্ট, কারণ এটা রেজাল্ট আসছে টেস্টিং থেকে, এটা রেজাল্ট টেস্টিং থেকে এসেছে, এবং এই বাগগুলো ফিক্স করা আসলে টেস্টিং এরই পার্ট, ঠিক আছে? যে টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন যেটাকে বলতেছে না এখানে, ডিবাগিং কথাটার মানে হচ্ছে টেস্টিং ফেজে যেই বাগগুলো ধরা পড়ছে ওগুলোকে তুমি সলভ করবো, এটা ডিজাইন দিয়ে সলভ করবো, ডেভেলপমেন্ট দিয়ে সলভ করবো, ওটা হচ্ছে কি পরের কথা। বাট ডিবাগিং স্টেপটাই হচ্ছে টেস্টিং এর পার্ট, এটা সবসময় মাথায় রাখবো, ঠিক আছে?
ডিবাগিং, টেস্টিং। টেস্টিং মানে এই না শুধুমাত্র আমি দোষটা ধরে ছেড়ে দিলাম, তা এটার জন্য তো আলাদা করে বেতন দিয়ে লোক রাখার দরকার নেই। ঠিক আছে, তুমি যদি টেস্টিংটার রেজাল্টটাকে কাজে না লাগাও তাহলে তো হইলো না। তো এই জন্য টেস্টিং আর ডিবাগিং কে একসাথে বলা হয় হচ্ছে টেস্ট। ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এইটাই আর কি। এখানে কি আইডিয়া গুলো একটু দেখো, এগুলো বললাম এতক্ষণ। এই ওয়াটারফল মডেলটা হচ্ছে একটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল মডেল, তাই না? লিনিয়ার, এক লাইনে পরপর চলে। Each phase must be completed before the next phase begins. আমার মনে হয় এটাতেও কারো কনফিউশন নাই, যেটা বললাম খুবই ডেকোরেটেড। প্রত্যেকটা স্টেপকে আমাদের এভাবে ডিজাইন করতে হবে যাতে ওটা শেষ করেই পরবর্তী স্টেপে যেতে পারা যায়, এর আগে যাতে না যাওয়া যায়, অথবা ওখানে যেও যাতে আগের স্টেপে যাওয়ার কথা চিন্তা করতে না হয়। এভাবে হচ্ছে কি আমাদের সময় নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে যেতে হবে। ওয়াটারফল মডেল এটাই এক্সপেক্ট করে ডেভেলপারদের কাছ থেকে। আরেকটা কি, থার্ড স্টেপ হচ্ছে দেয়ার ইজ নো ওভারল্যাপিং। এই যে একটু আগে যে কোশ্চেন গুলো করতেছিলাম, এই ডেভেলপমেন্টের সময় মনে হতে পারে ডিজাইনটা ভুল আছে, আবার ডেভেলপমেন্ট ডিজাইন পাশাপাশি চলবে কিনা, তখন টেস্টিং এর সময় ডেভেলপমেন্ট চলবে কিনা, না, কোনো ধরনের ওভারল্যাপিং হবে না। দুইটা কাজ, দুইটা ফেজের কাজ একসাথে চলবে না ওয়াটারফলে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আইডিয়া। আচ্ছা, এখন আমি পরের স্লাইডে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ গুলো একটু বলে নিই। ডিসঅ্যাডভান্টেজ তোমাদের কাছ থেকে শুনবো, কারণ তোমরা অলরেডি বুঝতে পারতেছো মানে এখানে হার্মফুল কি কি আছে, অলরেডি তোমরা ওগুলো নিয়ে বলতেছো। তো অ্যাডভান্টেজ হচ্ছে ইজি, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ইজি। এই মডেলটার সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ। তারপরে হচ্ছে প্রত্যেকটা স্টেজ অনেক ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে আর কি, না হলে যে সমস্যাটা হয় তুমি পরের স্টেপে যে আর কি বুঝবা না প্রথমে স্টেপে কি কি কাজ হয়েছে, ওটার উপর বেস করে তো পরের স্টেপে কাজ করতে হবে। সো এটা মেক শিওর করা হয় এই স্টেপের কাজগুলো ক্লিয়ারলি ডিফাইন্ড। তারপরে হচ্ছে টাস্কগুলোকে অ্যারেঞ্জ করা অনেক সুবিধা, যেহেতু বারবার বলছি এটা অনেক মানে স্ট্রাকচার্ড এবং ক্লিয়ারলি ডিফাইন্ড, সো অ্যারেঞ্জ করার সুবিধা। ডকুমেন্টেশন খুব ভালোভাবে করা পসিবল, যেহেতু তুমি প্রত্যেকটা স্টেপকে সাজায় গুছায় আগাচ্ছ, প্রত্যেকটা স্টেপের কাজগুলোকে ইভেন কোডিং করার সময়ও তুমি ডকুমেন্টেশনটা অনেক ভালোভাবে করতে পারবে। ডকুমেন্টেশন মানে কি বলতো, তুমি যে কাজটা করছো সেটাকে সুন্দরভাবে কমেন্ট আউট করা, বা কি করলা কেন করলা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে লিখে ফেলা, যাতে পরবর্তীতে কেউ যদি কাজটা ইনক্লুডেড হয়, কেউ এসে পড়ে, ইভেন যদি তুমি 2 মাস পরে নিজেও এই কোডটা দেখতে চাও বা কাজের প্রজেক্টের সম্পর্কে আইডিয়া পেতে চাও, তুমি যাতে একটা আইডিয়া পাও আর কি। ঠিক আছে, এই ডকুমেন্টেশনের বেসিক গোল এটাই। আর এই টাইপের মডেল, যেটা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল মডেল, ওয়াটারফল মডেল, এগুলো আসলে স্মল স্কেল প্রজেক্টের জন্য ভালো। এখানে আসলে প্ল্যানিং বলো, রিকোয়ারমেন্ট বলো, ডেভেলপমেন্ট বলো, এগুলো আসলে খুব বেশি দিন লাগে না বা খুব বেশি কমপ্লেক্স না প্রজেক্টটা, সেই সব ক্ষেত্রে আসলে এই লিনিয়ার মডেলটা হইতে পারে একটা ভালো সলিউশন। ডিসঅ্যাডভান্টেজ কে বলবো আমাকে, তোমাদের কাছে কি মনে হচ্ছে এই মডেল? আমার যেটা মনে হচ্ছে একটা লিনিয়ার সিস্টেম ফলো করতেছে এবং কখনো ব্যাক যাচ্ছে না। সো আমাদের যদি কোনো একটা ফেসে একটা প্রবলেম চলে আসে, ফুল ডেভেলপমেন্টে এই প্রবলেমটা চলে আসে, লাইক ডিজাইনে যদি কোনো এই প্রবলেম থাকে, অথবা আমি যদি কোনো রিকোয়ারমেন্ট না ঠিকভাবে বুঝি, মাঝখানে তো কোনো চেঞ্জ করার প্রবলেম নাই, আমি সেই এররটা নিয়ে আমার এই ফাইনাল মানে ক্লায়েন্টকে দেখাবো। এক্স্যাক্টলি। আর এখানে অ্যাকচুয়ালি একটা ফেজ ফিক্সড হয়ে যাচ্ছে যে এই ফেজ পর্যন্ত এসেই হচ্ছে আমি এররটা মানে ডিটেক্ট করতে পারবো বা এরর কারেকশনটা করতে পারবো। আর স্যার এখানে হচ্ছে রিভিশন দেওয়ার যে মানে ইয়াটা সেটা কমে যাচ্ছে, যে আমরা কোনো কিছু রিভাইজ করতে পারছি না। একটা জায়গায় ভুল হলে দেখা যাচ্ছে যে আমার ওই নির্দিষ্ট একটা ফেজে আসতে হচ্ছে, ওই ভুল জিনিসটা নিয়েই কাজ করতে হচ্ছে, এবং ওই জায়গা থেকে আবার ফার্স্ট থেকে কাজ শুরু মানে করতে হচ্ছে। হ্যাঁ, রাইট। স্যার কোনো ফিডব্যাক নাই, কোনো প্যারালালিজম নাই স্যার। প্যারালালিজম নাই, এক্স্যাক্টলি, প্যারালালিজম নেই। দেখো তোমরা যেগুলো বলছো এগুলো এখানে লেখা আছে আসলে, মানে এটা খুবই ইনটুইটিভ, তাই না? ডিসঅ্যাডভান্টেজ গুলো যখনই আমরা মডেলটা পড়েছি, ফার্স্ট হচ্ছে গিয়ে খুবই রিজিড একটা স্ট্রাকচার। রিজিড মানে হচ্ছে স্ট্যান্ড স্টিল। সো এই ক্ষেত্রে যেটা হবে, খুব স্লোয়ার হবে আমাদের
প্রোগ্রেসটা, তাই না? আমাদেরকে এনশিওর করতে হবে এখন যে ফেজে আছি ওটা একেবারে কারেক্টলি শেষ করতে তোমার মনে খুঁতখুঁতানি কখনোই থামবে না যে আমি এই ফেজটা ঠিকঠাক মতো শেষ করে গেলাম কিনা। এটার জন্য তুমি দিনের পর দিন টাইম নিয়ে ফেলবা পারফেকশনের খোঁজে আর কি, সত্যি কথা বলতে। তারপরে হচ্ছে সেকেন্ড যেটা, নো ওয়ার্কিং সফটওয়্যার ইজ প্রডিউসড আনটিল দ্য এন্ড। আশা করি এটা বুঝতে পারতেছো। তোমরা যখনই এইভাবে একটা ফেজ কমপ্লিট করে করে আগাবা, অ্যাটলিস্ট টেস্টিং পর্যন্ত, ডিপ্লয়মেন্টের আগ পর্যন্ত মানে ক্লায়েন্টকে কি দেখানোর কিছু আছে যে মানে এরকম একটা বাগ ফ্রি বা দেখানোর মতো একটা ফেজ চলে আসছে, ক্লায়েন্টকে একটা প্রজেক্টের অংশ দেখাতে পারবা? তা তো না। ডেভেলপমেন্ট ফেজে তোমার কাছে আছে কোড, ডিজাইন ফেজে আছে কিছু ডায়াগ্রাম, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে তাও নাই। মানে প্রত্যেকটা ফেজ তোমার কাছ থেকে ধরো 1 মাস করে নিয়ে নিচ্ছে, তাহলে প্রথম 6টা স্টেপে তোমার 6 মাস লেগে যাচ্ছে, স্টিল ক্লায়েন্ট তোমার কাছ থেকে কিছুই দেখতে পাচ্ছে না একটা আউটপুট। সে ফুল আউটপুট চাচ্ছে না, বাট তুমি কতদূর কি করেছো কাজটা, একটা ছোটখাটো আউটপুটও যদি সে দেখতে চায় তার কিন্তু wait করতে হবে দা এন্ড, রাইট? অ্যাটলিস্ট টেস্টিং এর শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। সো এটাই হচ্ছে গিয়ে একটা প্রবলেম, যেটাই যে সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে, নো ওয়ার্কিং সফটওয়্যার ইজ প্রডিউসড আনটিল দা এন্ড। থার্ড পয়েন্ট হচ্ছে ক্যান নট অ্যাকোমোডেট চেঞ্জিং রিকোয়ারমেন্ট, যেটা তোমরা দুইজনই বললা। কোন একটা রিকোয়ারমেন্টের চেঞ্জ যদি আসে হঠাৎ করে ক্লায়েন্টের কাছ থেকে, যেটা আসলে একদিক দিয়ে চিন্তা করলে উচিত না, হঠাৎ করে কেন দিবে, বাট ইভেন হঠাৎ করেও যদি না দেয়, ডিসকাশনের মাধ্যমে যদি প্রজেক্টের মাঝে এসে সে একটা আমাদের কিন্তু কোনো ওয়ে নাই সেটাকে আবার অ্যানালাইসিস করে মাঝপথে কাজ শুরু করার, এই ওয়েটা নাই। আচ্ছা, এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কেন চলে আসলো একটু ধরো, এটা আমি একটু কারেক্ট করে নিই। তো স্যার গুড ফর স্মল প্রজেক্টস, ওটা তো স্যার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসবে না? এটা হবে হচ্ছে তোমার এরপরে হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু মেজার প্রোগ্রেস উইদিন স্টেজেস। তোমার আসলে প্রোগ্রেসটা ধরতে পারার ওয়ে নাই। তুমি প্রোগ্রেস কখন বুঝবা? যখন দেখতে পারবা তোমার যে আউটপুট সেই অনুযায়ী কাজটা ঠিকঠাক মতো হচ্ছে, তোমার কাছে কোনো আউটপুটই নাই হাতে, তুমি আগাচ্ছ হচ্ছে কি একটা মডিউল ওয়াইজ, তুমি তো আসলে প্রোগ্রেস বুঝতে পারবে না। তুমি যেটা বুঝতে পারো হাইয়েস্ট এই ফেজে আমার কতটুকু করার ছিল, সেইটুকু আমি করতে পারছি কিনা, দ্যাটস ইট। হাইয়েস্ট এই কাজটুকু তোমার দ্বারা পসিবল, বাট ওভারঅল যে প্রোগ্রেসটা সেটা আসলে তোমার পক্ষে বোঝা এই মডেলে সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটা তাহলে বাদ দেওয়া যায় যে ব্যাট ফর এ লার্জ স্কেল প্রজেক্ট, কারণ এটা হচ্ছে আগের পয়েন্টে বলে দিচ্ছি। এই যে নট এ গুড মডেল ফর কমপ্লেক্স অর লার্জ স্কেল প্রজেক্ট, যেখানে যে কথাটা বলা হয়েছে। ঠিক আছে, কমপ্লেক্স অর লার্জ স্কেল প্রজেক্ট যদি হয়, তোমার হচ্ছে গিয়ে 1+ ইয়ার্স, ধরো 2 ইয়ার্স এর একটা প্রজেক্ট, তোমার ক্লায়েন্টকে অ্যাটলিস্ট 1.5 ইয়ার ওয়েট করতে হবে একটা ট্যানজিবল আউটপুট দেখার জন্য, মিনিমাম, তাই না? তোমার টেস্টিং ডেভেলপমেন্ট সব সেরে আসতে অ্যাটলিস্ট 1.5 ইয়ার বা তার বেশি লাগবে, এর কম না। সো তার ক্লায়েন্টকে ওই পর্যন্ত ওয়েট করতে বলতে হবে, যেটা আসলে মানে ক্লায়েন্ট তো আর সেন্ট না, সে তোমার মতো মানে তোমার কাজে এতটা ধৈর্য তো ধরে রাখবে না। সে মাসের পর মাস বসে আছে, তোমার কোনো ট্যানজিবল আউটপুট নাই, তুমি খালি এক সপ্তাহ পর পর বলছো আমাদের অগ্রগতি এটা হইছে, মুখের কথায় চিরা ভিজাতে চেষ্টা করছো। স্যার সে তো বুঝবেও না যে আমি অ্যাকচুয়ালি কি করতেছি, সে তো ভাবে আমরা কাজ করতেছি না। এক্স্যাক্টলি, আমার কাজের অগ্রগতি আসলে আছে কিনা। কারণ 2 বছরের একটা প্রজেক্টে কমিটেড হইছে একটা প্রফেশনাল ক্লায়েন্ট, সে যদি 1.5 বছর পরে দেখে সে যেটা চাইছে ওটা পায় নাই, মানে একটা শক, কি বলবো, একটা ব্লু ফ্রম দা, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, গোল্ড ফ্রম দা ব্লু আসলে যেটাকে বলে, তো মাথা খারাপ হয়ে যাবে। এই জন্যই যেটা অ্যাটলাস বলা হয়েছে লাস্ট পয়েন্টটাই হচ্ছে সামারি, হোল ডিসঅ্যাডভান্টেজের হাই অ্যামাউন্ট অফ রিস্ক এন্ড আনসার্টেনটি এই টাইপের লিনিয়ার মডেলে থাকে। তোমরা সবাই তো একমত, তাই না? এই লাস্ট পয়েন্টটাই, এই মডেলের যে রিস্ক Yes. আর আনসার্টেনটি থাকে এটা খুবই হাই। এই কারণে প্র্যাকটিক্যালি এই মডেলটা এখন আর ইউজ হয় না। ঠিক আছে, এই মডেলটা একসময় ইউজ হইতো, বা এখনো যদি কেউ করতে চায় এটা খুবই স্মল স্কেল প্রজেক্টের জন্য করতে পারে, বা
তোমার যদি ইন্ডাস্ট্রিতে কোনো একটা ছোটখাটো প্রজেক্ট চেঞ্জ আসে, মেইনটেনেন্স কালীন হতে পারে, সেইটাকে সলভ করার জন্য আমরা একটা লিনিয়ার এরকম একটা ওয়াটারফল মডেল চিন্তা করতে পারি। ঠিক আছে, খুবই ছোট স্কেলের, যেটা হয়তো 2 থেকে 3 উইকস সময় নেবে। ওইখানে আর তোমার মানে ইন্টারমিডিয়েট বা আর্লি কোন একটা প্রোডাক্ট ক্লায়েন্টকে দেখাইতে হবে এমন কোনো কথা নেই। তুমি 3 সপ্তাহ পরেই একটা আউটপুট তাকে দেখাতে পারো। এইসব ক্ষেত্রে আর কি, ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে, স্মল স্কেল প্রজেক্ট যেগুলোকে বলছি, ওসব ক্ষেত্রে ইটস ফাইন, ওয়াটারফল মডেল চলে, কাজ চালাইতে পারে। আচ্ছা, ওয়াটারফল মডেল যেহেতু এখন সেভাবে ইউজ হয় না লার্জ স্কেল প্রজেক্ট গুলা বা প্রফেশনাল প্রজেক্ট গুলাতে, আমরা এখন পরেরটাতে যাই। ওয়াটারফল মডেল নিয়ে আর কোনো কোয়েশ্চেন কি আছে? স্যার, এই যে এটা ওয়াটারফল মডেল, এইগুলা কি ক্লায়েন্ট যে সে কি নির্ধারিত করে দেয় যে আমার এই প্রসেসটা এই মডেল ফলো করা হবে, না, বা নাকি এটা মানে যারা যে কোম্পানি বেস তারা ডিসাইড করে? এটা বেসিক্যালি কোম্পানি পলিসি, কারণ ক্লায়েন্ট হয়তো এই ওয়াটারফল মডেলটার নামই জানবে না, সে তো আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ না, তাই না? জানবে তার প্রোডাক্টে কি কি দরকার, এই আর কি। আচ্ছা, তার মানে এটা কোম্পানি বেসিসে এই জিনিসটা হয়, মানে যে কোম্পানি যে ইয়েটা ফলো করে, যে পলিসিটা। এক্স্যাক্টলি, এটা সেভাবে। কোম্পানি পলিসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলা কি তাদের পোর্টফোলিওতে আপনার ইয়া থাকে, হাইলাইট থাকে? না, কখনোই না, এগুলা আসলে ইন্টারনাল কি Internal বলবো ব্যাপার। পলিসি। জি, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এর পরের মডেলটার নাম হচ্ছে অ্যাজাইল মডেল বা অ্যাজাইল ডেভেলপমেন্ট মেথোডোলজি। অ্যাজাইল শব্দটার মানে হচ্ছে কি অনেক রোবাস্ট, অনেক অ্যাক্টিভ, অনেক পাংচুয়াল, এই টাইপের অ্যাডজেক্টিভ গুলোকে বোঝাতে অ্যাজাইল ওয়ার্ডটা ইউজ করা হয়। চেহারাটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? অ্যাজাইল মেথোডোলজি দেখলে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট মোটেই সেটা না। তুমি একটু নামগুলো দেখো, যে স্টেপগুলোর নাম, প্ল্যান, ডিজাইন, বিল্ড, টেস্ট, রিভিউ, মানে আসলে টেস্ট আর রিভিউ একই, এরা আলাদা করে ছবিতে দিছে, বাট জিনিসটা একই। যে যেটা বলতেছিলাম, টেস্ট আর ডিবাগিং, এই দুটাকে আসলে একসাথে রাখা হয়। রিভিউ মানে আসলে সেই ডিবাগিং, টেস্টিং এর রেজাল্টটাকে তুমি আবার রিভিউ করতেছো, এটা আলাদা কিছু না, টেস্ট হিসেবে ধরে নাও। বাট এই যে দেখো, সেম কাজটা আবার এখানে হচ্ছে, প্ল্যান, ডিজাইন, বিল্ড, টেস্ট, রিভিউ, গেল, লঞ্চ হলো, আবার সেম কাজটা হচ্ছে, এবং এগুলো চলতে থাকে। কি করে তাহলে এইভাবে জিনিসটাকে একটু বলি। সেটা হচ্ছে এখানে দেখো, স্প্রিন্ট বলতেছে এই সার্কেল গুলাকে। তো এই মডেলটা যেটা করে সেটা হচ্ছে, এই মডেলে ফুল প্ল্যানিং, ফুল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ফুল ডেভেলপমেন্ট বলে কিছু নাই। তুমি এইসব নিয়ে একেবারে শুরুতেই জীবন নষ্ট করে ফেলবা না চিন্তা করে করে, তুমি মডিউল ওয়াইজ আগাবা, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি গত ক্লাসে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা বোঝানোর সময় একটা প্রজেক্ট এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে স্টুডেন্ট, টিচার, স্টাফসদের ইনফরমেশন আমরা রিড, রাইট, ডিলিট, আপডেট এগুলো করি, আইও অপারেশনস গুলা। তো ওই কিসের রেসপেক্টে যদি চিন্তা করি, প্রজেক্টের রেসপেক্টে যদি চিন্তা করি, আমি ফার্স্টে ঠিক করে নিলাম শুধুমাত্র স্টুডেন্ট মডিউলটা নিয়ে কাজ করব। তো স্টুডেন্ট মডিউলটা নিয়ে আমার প্ল্যানিং সারবো, যত ধরনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আছে ওগুলো সারবো, ডিজাইন মানে সারবো, বিল্ড করব, বিল্ড মানে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট, টেস্টিং, রিভিউ, যত কাজ আছে এগুলো আমি স্টুডেন্ট মডিউলের জন্য সেরে ফেলবো। এটা আমার হাইস্ট কত দিন লাগতে পারে, ধরলাম 1 মাস। আমি ক্লায়েন্টকে জানিয়ে দিলাম আপনার এই কলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের স্টুডেন্টস মডিউলটা আপনি পেয়ে যাবেন 1 মাসেই, ঠিক আছে? তখন আপনি আপনার ফিডব্যাক দিতে পারবেন আমাদের। এই যে লঞ্চ দেখতেছো, এই লঞ্চ ওয়ার্ডটা, এটার মানে হচ্ছে সেই ডিপ্লয়মেন্ট। লঞ্চ, ডিপ্লয়মেন্ট সিমিলার ওয়ার্ড বা সিনোনিম। এই লঞ্চিংটা কার কাছে হচ্ছে? লঞ্চ মানে ক্লায়েন্টের কাছে লঞ্চ করা, যাতে ক্লায়েন্ট একটা ফিডব্যাক দিতে পারে, এবং সেই ফিডব্যাকের উপর বেস করে আমরা পরবর্তী মডিউলে যাব। পরবর্তী মডিউলটা কি কাজ করবে? স্টুডেন্ট মডিউলে যদি কোনো বাগ থাকে সেটা ফিক্স করবে, এবং নেক্সট মডিউল, ফর এক্সাম্পল টিচার মডিউলের কথাই ধরতে পারো, টিচার মডিউলের যে কাজ আছে ওটা শুরু করবে। এটা হচ্ছে এই স্প্রিন্টের কাজ বা এই বিল্ডের কাজ, ঠিক আছে? এরকম প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিন্টে ভাগ করা হয়। এই লাস্ট স্প্রিন্টের যে কাজ, ওইটাকে অ্যাগ্রিগেট করে এবং নতুন একটা কাজ নিয়ে দ্বিতীয় স্প্রিন্ট হয়। ওইটা লঞ্চ করার পরে আবার নিশ্চয়ই ক্লায়েন্টের কিছু ফিডব্যাক আসবে। তার মানে থার্ড স্প্রিন্টটা হবে লাস্ট 2টা স্প্রিন্টের যেই কাজের
রেজাল্ট, ওইটার থেকে আসা কিছু কাজ এবং নতুন আরেকটা মডিউলের কাজ, এই তিনটা কাজের একটা অ্যাগ্রিগেশন। ঠিক আছে, এইভাবে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। ফার্স্ট অফ অল, যদি তুমি একটা কাজ ছোট থেকে আস্তে আস্তে বড় করো, যেমন ক্রিস্টালাইজেশন তোমরা দেখেছো তাই না? ক্রিস্টালাইজেশনে কি হয়, একটা ছোট ক্রিস্টাল আমরা আগের থেকে কোনো একটা লিকুইডে দিয়ে দিই, সে ওই লিকুইড থেকে সাবস্টেন্স নিয়ে নিয়ে আস্তে আস্তে বড় হয়, যেমন হচ্ছে মিস্ট্রি বা এরকম যে ক্রিস্টাল গুলো আছে, ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে থাকে। তো অ্যাজাইল মেথোডোলজিতেও সেম কাজটা করা হয়। ইনক্রিমেন্টাল ওয়েতে একটা ছোট মডিউল থেকে আমরা কাজটা শুরু করি এবং ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে বা ইন্টারাকশন করে আমরা আস্তে আস্তে কাজগুলোকে এগোতে থাকি। ঠিক আছে, এবং এটা আস্তে আস্তে বড় হয়, আমাদের ফাইনাল আউটপুটের দিকে যেতে থাকে। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল। আর ইটারেটিভ মানে তোমরা অলরেডি জানো, ফর লুপ, হোয়াইল লুপ পড়ে আসছো। এই যে দেখো, এই স্প্রিন্টটা, এই যে সাইকেলটা, এটা বারবার রিপিট হচ্ছে না, একই জিনিস, মানে কাজ একই না, বাট এই যে স্টেপগুলো, প্ল্যান, ডিজাইন, বিল্ড, টেস্ট, প্ল্যান, ডিজাইন, বিল্ড, টেস্ট, হয়তো মডিউল অনুযায়ী ভিতরে কাজ আলাদা, বাট টপ লেভেল থেকে স্টেপ গুলো সেম সেট অফ স্টেপস আমরা কিন্তু এরকম করে বারবার রিপিট করছি। এর জন্য এটাকে কি বলে, ইটারেটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, স্যার তাহলে বল। স্যার ক্লায়েন্ট কি প্রথমে সব রিকোয়ারমেন্ট এখানে বলে নাকি একটু একটু করে বলতে থাকে? তার ইচ্ছা, সম্পূর্ণ তার ইচ্ছা। বাট আমরা একটা ডোর ওপেন রাখি কেন, ওই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতেই পারে, তাই না? মাঝখানে এসে Yes, sir. রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতেই পারে। সো হ্যাঁ, স্টুডেন্ট অ্যাটলিস্ট, আমরা আশা করি স্টুডেন্ট মডিউলটা কাজ শুরু করার আগে সে অ্যাটলিস্ট স্টুডেন্ট মডিউলটা সম্পর্কে একটা ক্লিয়ার রিকোয়ারমেন্ট আমাদেরকে দিবে। অ্যাটলিস্ট তাকে আমরা কখনোই জোর করবো না তুমি টিচার মডিউল সম্পর্কে এখনই একটা ক্লিয়ার রিকোয়ারমেন্ট ডিসক্রিপশন দিয়ে দাও, দিতে পারে সে, কোনো সমস্যা নেই। তার তো একটা হোল আইডিয়া থাকবে, এই হলিস্টিক আইডিয়াটা আমরা শুরুতেই নিয়ে নিতে পারি, বাট ওটা তো আসলে অ্যাজাইল মেথোডোলজিতে কাজে লাগবে না, কারণ আমরা শুরুতেই ওইটা নিয়ে সবকিছু ভুলে গিয়ে কাজ শুরু করব না, আমরা হচ্ছে গিয়ে মডিউল ওয়াইজ আগাবো। এই জন্য আসলে ওইটা ডিপেন্ড, মানে খুব একটা ম্যাটার করছে না যে ক্লায়েন্ট শুরুতেই সব রিকোয়ারমেন্ট দিয়ে দিল কি দিল না, কারণ তার জন্য ডোর আমরা ওপেন রাখছি মাঝেও, কাজের মাঝে। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আগে যে বলতেছিলা সে বলে নাও। হ্যাঁ স্যার বলবো? বলো। স্যার বলতেছিলাম যে সাপোজ ক্লায়েন্ট যদি আমাকে কোন একটা মডিফিকেশন দিল, তাহলে আমার স্প্রিন্ট 1 2 তে যদি এটা চেঞ্জ করা লাগতো, তাহলে স্যার এটা বেশি টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে না? এক্স্যাক্টলি, সুন্দর কথা বলছো, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখবো। হ্যাঁ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, এরপর নেক্সট যে বললো সে বলো। স্যার অ্যাজাইল মেথোডোলজিতে তাহলে আমার মানে আগে হচ্ছে কোনো ইনফরমেশন গ্যাদারিং অ্যানালিসিস গুলো করা লাগে না, মানে কি কি মডিউল থাকবে না থাকবে? নেসেসারি না, মানে কি কি মডিউল থাকবে না থাকবে এটা যদি তুমি ক্লায়েন্টের কাছ থেকে ফুল রিকোয়ারমেন্ট পেয়ে যাও, তাহলে তোমার একটা অপশন থেকে যায়, তুমি করতে পারবা। ঠিক আছে, এটা থেকে যায় যে তুমি করতে পারবা, বাট যদি তোমাকে নাও দেয় তাহলে তুমি কাজ শুরু করতে পারবা। এখন এখানে একটা কথা আছে, যদি দেখো থার্ড স্প্রিন্টে যে ক্লায়েন্ট কোনো একটা অবাস্তব রিকোয়ারমেন্ট তোমার সামনে নিয়ে আসছে, আনতেই পারে ক্লায়েন্টের, যদি তোমার স্ট্যান্ডার্ডটাই ওরকম হয় সে নিয়ে আসতেই পারে, তুমি কাজ বাদ দিয়ে দিলা, কারণ এখানে আসলে পেমেন্ট গুলো হয় হচ্ছে স্প্রিন্ট বাই স্প্রিন্ট। ঠিক আছে, এরকম হয় অনেক সময়, ক্লায়েন্ট এটাও বলতে পারে যে শুরুতেই আমি পেমেন্ট করে দিব বা একেবারে লাস্টে করব, সেই ক্ষেত্রে হয়তো ফুল রিকোয়ারমেন্টটা আগে অ্যানালাইসিস করে নেয়, ডিপেন্ডিং অন ক্লায়েন্টের সাথে কিভাবে নেগোসিয়েশন হচ্ছে। বাট যেটা করে তোমার স্প্রিন্ট ওয়াইজও পেমেন্ট করে, সেই ক্ষেত্রে আসলে তোমার কোনো লস নাই যদি তুমি থার্ড স্প্রিন্টটাও ছেড়ে দাও। বাট যদি তোমার একটা নেগোসিয়েশন এরকম হয় তুমি লাস্টে একবারে পেমেন্টটা নিবা, বা তোমার কোম্পানির সাথে এইভাবেই ক্লায়েন্টের নেগোসিয়েশন হয়, তুমি অবশ্যই শুরুতে একটা ফিজিবিলিটি টেস্ট করবা, সেটা যত কম সময় হোক, ইভেন কয়েক আওয়ার যদি যায় তাতেও তুমি ওইটার পিছনে একটা স্পেন্ড করবা ওই টাইমটা, কারণ তোমাকে যদি একেবারে লাস্টে পেমেন্টটা দিবে, মাঝে এসে যদি কোনো একটা আনরিয়ালিস্টিক রিকোয়ারমেন্ট দিয়ে বসে, তোমার জন্য লস। তো এখানে হচ্ছে ডিপেন্ডিং অন সিচুয়েশন। ঠিক আছে, অ্যাজাইল মেথোডোলজিটা আসলে মানে তোমার অনেক রোবাস্ট, এইসব ব্যাপারে অনেক ওপেন, কি করা যাবে, চেঞ্জ করা যাবে। স্যার আপনি যে বললেন স্প্রিন্টের ব্যাপারটা, প্রতিটা স্প্রিন্টে যদি পেমেন্ট সিস্টেম করে, তাহলে দেখা যাচ্ছে যে কোন স্প্রিন্টে মানে কাস্টমার তাকে আমরা চার্জ বেশি কম বেশি হতে পারে, কারণ মানে কাস্টমার দেখা যাচ্ছে স্প্রিন্ট 3 তে কোনো একটা রিকোয়ারমেন্ট দিল, যেটা স্যার মানে আমার আবার
মানে নতুন করে ওইটার উপরে আমার আছে আপনার প্ল্যান করতে হবে, ডিজাইন করতে হবে, টেস্ট করতে হবে, মানে পুরোটা প্রসেস আবার নতুন করে আমার ইমপ্লিমেন্ট করা লাগতেছে। বা দেখা যাচ্ছে স্প্রিন্ট 4 এ গিয়ে এরকম কিছু করলো, তখন তো স্যার ওই স্প্রিন্টে তো স্যার আমাকে মানে বেশি পে করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে শুধু আমি ফুলটা একবার রিভার্স করার জন্য যে মানে টাকাটা নিচ্ছি, তার চেয়ে আমার ওইখানে মানে পরিশ্রমটাও বেশি হচ্ছে স্যার। তোমার প্রত্যেকটা স্প্রিন্টেই নতুন করে কাজ শুরু করতে হবে। এখানে কিন্তু মানে ধরে নিতে হবে নতুন কাজ তুমি শুরু করবে। এই জন্যই তো বললাম এখানে ফার্স্ট স্প্রিন্টে যদি স্টুডেন্ট মডিউল নিয়ে কাজ করি, সেকেন্ডে হয়তো তোমার টিচার মডিউল নিয়ে কাজ করবো। স্টুডেন্টের সাথে টিচার মডিউলের তো আসলে রিলেশন নাই, তাই না? তো নতুন কাজ প্রত্যেকটা স্প্রিন্টেই থাকবে। আবার সেকেন্ড স্প্রিন্টে প্রথম স্প্রিন্টের যে ভুলগুলো ছিল বা ফিডব্যাক গুলো ছিল ওইটার কাজগুলো হবে। সো স্প্রিন্ট ওয়াইজ যে পেমেন্ট ডিফারেন্ট হবে এটা খুব লেস লাইকলি। এটাও শুরুতে সিলেক্ট করে নেওয়া হয় যে প্রত্যেকটা স্প্রিন্টে তোমার পেমেন্ট কত হবে, ফুল পেমেন্টটাকেই ডিভাইড করে দেওয়া হয় স্প্রিন্ট ওয়াইজ। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমরা একটু এগোই কি আইডিয়া গুলো জানলে। হ্যাঁ, বলো বলো। স্যার স্প্রিন্ট এ তে যে বাক্সটা থাকলো সেটা তো স্যার স্প্রিন্ট 2 তে গিয়ে ঠিক করতেছি আমরা, কিন্তু স্প্রিন্ট এর ওই বাক্সটাকে ঠিক করা হবে না? স্প্রিন্ট কিসের আরেকবার একটু বলবা? মানে স্প্রিন্ট অন এর যে বাক্সটা আছে ওই বাক্সটা তো স্যার স্প্রিন্ট 2 তে গিয়ে আমরা ওইটা ঠিক করতেছি, মানে ওইটা কি করতেছি, কিন্তু ব্যাপারটা হলো স্প্রিন্ট অন এ যে বাক্সটা আছে ওইটাকে ঠিক করা হবে না? তুমি তো নিজেই বললে স্প্রিন্ট 1 এর যে বাগটা আছে ওইটা আমরা স্প্রিন্ট 2 তে যে ঠিক করতেছি, আবার এটা ঠিক করা হবে না বলতে? মানে ওইটা স্প্রিন্ট 2 এর ক্ষেত্রে ঠিক করতে, স্প্রিন্ট অন তো পুরো আলাদা একটাই না মডিউল না? হ্যাঁ, বাট সেম মানে সেট অফ ডেভেলপাররাই করবে না? মানে এখানে যারা কাজ করতেছে এখানে তো তারাই কাজ করবে, তারাই তো স্টুডেন্ট মডিউলটা ডেভেলপ করে আসছে, তো তাদের নলেজ তো থাকবে তারা কি করছে। সেই বাগটা এখানে এসে ফিক্স করবে, মানে এখানে এসে মানে তোমার টিচিং মডিউলের জন্য ফিক্স করবে তা না। এটা হচ্ছে স্প্রিন্টটাকে ধরে নাও তুমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্প্রিন্ট নিবে 2 উইকস করে ধরে নাও, তাহলে এই প্রথম 2 উইকস এর যে ভুলগুলা সেগুলা সেকেন্ড 2 উইকস এ ঠিক হবে। টাইমের দিক থেকে চিন্তা করো তাহলে দেখবে বুঝতে ইজি হচ্ছে। স্প্রিন্ট গুলো হচ্ছে এক একটা টাইম স্ট্যাম্প, 2 উইকস 1 মান্থ এরকম আর কি। ওকে, বুঝতে পারছি স্যার। জিনিসটা তো এরকম যে যদিও নতুন স্প্রিন্টে কাজ করি, আমি সেম প্রজেক্টেই কাজ করতেছি, সো অবভিয়াসলি আমি নতুন কোনো কিছু যখন বানাবো, যদি আমাদের প্রজেক্টে এক্সিস্টিং এরর থাকে ওইটাও তো নতুন স্প্রিন্টের মধ্যেই পড়লো, যাতে ওই এরর গুলো আমরা যেহেতু খুঁজে পাইছি আমরা সেগুলো ঠিক করবো। এক্স্যাক্টলি, কারণ এটা তো ইন্টিগ্রেশনের পার্ট, তাই না? তোমাকে তো আলটিমেটলি গোল থাকতে হবে একটা ফুল কমপ্লিট প্রজেক্ট, যেটা যতটা পারা যায় বাগ লেস হিসেবে দেওয়া। সো আগের স্প্রিন্টের কিটা আর কি ফলটা যদি তুমি সেকেন্ড স্প্রিন্টে করো বা থার্ড স্টেপেও করো, থার্ড স্প্রিন্টে করো, ডাজন্ট ম্যাটার, বাট কথা হচ্ছে তোমাকে ওগুলাকে অ্যাড্রেস করতে হবে। ওইগুলাকে দূর না করলে ফাইনালি কোনো সাকসেসফুল আউটকাম আসবে না। স্যার আমাদের যদি মডিউলটা যদি একটা রেজিস্ট্রেশন সিস্টেম হয়, তাহলে যদি ক্লায়েন্ট প্রথমে স্প্রিন্ট 1 এ যদি 2টা ফিল্ড বলে যে এই 2টা ফিল করতে হবে, তারপর যদি স্প্রিন্ট 2 থেকে সে কি আবার ওই 3টা ফিল্ড বলতে পারবে, মানে ওই একই মডিউলে কি বলতে পারবে সে চেঞ্জ করতে? মানে প্রথম মডিউলে আবার যদি কোনো চেঞ্জ থাকে সে বলতে পারবে কি? ইয়েস স্যার। হ্যাঁ, বলতে পারবে। মানে এটা যদি খুব আনরিয়ালিস্টিক কিছু না হয়, একটা যেটা তুমি বললে এটা খুবই রিয়েলিস্টিক, তার মনে হলো 2টা ফর্মের জায়গায় থার্ড একটা ফর্ম আনতে চাচ্ছে সে, ডাজন্ট ম্যাটার। এই ছোটখাটো চেঞ্জ গুলো আসলে রাখার জন্যই ডোরটা ওপেন রাখা হয়েছে। ফিডব্যাক বলতে খালি যে ভুল ধরবে ক্লায়েন্ট ফার্স্ট মডিউলের তা না, তার যদি কোনো ইমপ্রুভমেন্ট সাজেশন থাকে সে ডেভেলপারদের সাথে বা টিমের সাথে, বিজনেস টিমের সাথে ডিসকাস করতে পারে। দ্যাটস দ্য ডোর, অ্যাকচুয়ালি ওপেন ডোর। ঠিক আছে, ইয়েস স্যার। তার মানে সোফার আমরা তোমাদের কাছ থেকে একটা ডিসঅ্যাডভান্টেজ শুনতে পাইছি, বাট বাকি সবই অ্যাডভান্টেজ দেখতেছি অ্যাজাইলের। তো আমরা একটু কি আইডিয়া গুলো একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। অ্যান অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি। আচ্ছা, অ্যাডাপটিভ কথাটার মানে হচ্ছে যারা বা যেই সাবস্টেন্স গুলা, ইভেন যেই কি গুলা আর কি এন্টিটি গুলা চেঞ্জের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, অ্যাডাপ্টেশন করতে পারে। সো অ্যাজাইল আমরা দেখতেছি হাইলি অ্যাডাপটিভ। তাদের একটা ওপেন ডোর আছে ফর দ্য ক্লায়েন্টস, সো দ্যাট দে ক্যান শেয়ার দেয়ার ফিডব্যাকস এন্ড উই ক্যান চেঞ্জ অ্যাকর্ডিংলি, তাই না? সো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা অ্যাজাইলকে একটা হাইলি অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস বলতে পারি, যেটা কিনা চেঞ্জের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। সেকেন্ড কি আইডিয়াটা হচ্ছে কি এটা আসলে break the project into small incremental builds, also called sprint, যেটা একটু আগে দেখাইলাম।
প্রজেক্টটাকে বিভিন্ন স্মল বিল্ডসে ভাগ করেছি। স্প্রিন্টের আরেকটা নাম হচ্ছে বিল্ড। তো এই স্প্রিন্ট গুলাই হচ্ছে গিয়ে এক একটা মডিউল এই অ্যাজাইল মেথোডোলজি। থার্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্টাল ডেলিভারি অফ ওয়ার্কিং সফটওয়্যার রেদার দেন ডকুমেন্টেশন। খুবই সুন্দর একটা পয়েন্ট। তোমরা ওয়াটারফলের কনসেপ্ট অলরেডি দেখে আসছো। ওখানে যদি 1 ইয়ারের একটা প্রজেক্ট হয় অ্যাটলিস্ট 7 to 8 মান্থ পর্যন্ত আমাদের ক্লায়েন্টকে ডকুমেন্টেশন বা শুকনা কথা ছাড়া কিছুই দেওয়ার থাকে না। বাট অ্যাজাইলে কি হচ্ছে, প্রত্যেকটা স্প্রিন্ট শেষে সে একটা ডেলিভারেবল পাচ্ছে। ডেলিভারেবল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডেলিভারেবল মানে হচ্ছে এই যে সেই লঞ্চ প্রোডাক্টটা। তো সে প্রত্যেকটা স্প্রিন্টের পরই একটা ওয়ার্কিং সফটওয়্যার পাচ্ছে, হোক সেটা ইনকমপ্লিট, বাট পাচ্ছে তো। এবং সে বড় কথা, তার থেকে বড় কথা, সে ওটার উপর ফিডব্যাক দিতে পারছে এবং সেটার ফিডব্যাকটা রিয়েলিস্টিক হলে সে ওটার উপর একটা এফেক্টও দেখতে পাবে, তার মতের বা তার অপিনিয়নের। ক্লায়েন্টদের জন্য অনেক রেসপেক্টফুল একটা ব্যাপার আসলে। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্টারাকশন অ্যান্ড কোলাবোরেশন অফ ইন্ডিভিজুয়ালস। এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজাইল মেথোডোলজিসে। তোমরা দেখছো এখানে কিন্তু আমরা ওয়াটারফলের মতো ফুল প্ল্যানিংটা শেষ করে ওইটা ডিজাইন টিমের হাতে তুলে দিচ্ছি না। ওটা করলে কি হয়, ডিপেন্ডেন্সি অনেক কম হয়। প্ল্যানিংটা ফুল শেষ, তুমি ডিজাইন টিমের হয়ে থাকলে তুমি ওই প্ল্যানারদের কাছ থেকে জিনিসটা ফুল বুঝে নিলা শুরুতেই, এরপরে আর ওদেরকে তুমি বিরক্ত করবা না বা ওদেরকে কোনো কিছু চেঞ্জ করতে বলবা না। তো এটাই হচ্ছে গিয়ে কথা ওয়াটারফল মডেলে। বাট এখানে কিন্তু ইন্টারাকশনটা খুব জরুরি, কারণ তুমি যে প্ল্যান, ডিজাইন, বিল্ড, টেস্ট এগুলো করতেছো আজকে এক সপ্তাহ, পরের সপ্তাহে আবার তোমাদের বসতে হবে। ইন্টারাকশনটা হাইলি required in this methodology, right? Even not only in the company but also with the clients. ক্লায়েন্টের সাথে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। রিয়েল টাইম ইন্টারাকশন বলো বা at the end of the sprint ইন্টারাকশন বলো, যে কোনো ধরনের কোলাবোরেশন বা ইন্টারাকশন খুব ইম্পর্টেন্ট এই কিসের ক্ষেত্রে, অ্যাজাইল মেথোডোলজির ক্ষেত্রে, ঠিক আছে? ওকে স্যার, এখানে তো আপনার কোয়ালিটি এনশিওর হচ্ছে স্যার, মানে আবার টাইমও সেভ হচ্ছে। কোয়ালিটি এনশিওর হচ্ছে, আমি প্রত্যেকটা স্প্রিন্টে আমি একবার করে টেস্ট করতে পারছি। দেখা যাচ্ছে আমার মানে সবগুলা স্প্রিন্টে আমার যেহেতু টেস্ট হবে, আমার এখানে কোয়ালিটিটা একটু বেটার মানে পাবো আমি। আর যেহেতু আমি স্প্রিন্ট ওয়াইজ কাজ করতেছি সেহেতু আমার টাইমটাও আমার একটু কম লাগবে, কারণ ওয়াটারফল মডেলে আমরা তো স্যার একদম লাস্টে যাই, তারপর টেস্টিং এর পরে আবার খুঁজে বের করি, বাগগুলা ফিক্সিং করি। সেক্ষেত্রে স্যার মানে একটা কাজ করা থেকে খুঁজে বের করে সেটা ফিক্স করা কিন্তু স্যার একটু টাফ। আর সেক্ষেত্রে আমি স্যার এখানে কাজটা করে মানে প্রতিবারই আমি স্যার মানে টেস্ট করার পরে আমি এটা ফিক্সিং করে ফেলতেছি। এখানে স্যার টাইমটাও একটু কম লাগার কথা স্যার। হ্যাঁ, এটাই ফাস্টার সোজা কথা বলতে গেলে। তো অ্যাডভান্টেজ এগুলাই আসলে যেগুলো তোমরা বললা। enables concurrent development and delivery. concurrent মানে হচ্ছে সেই প্যারালালিজমের ব্যাপারটা চলে আসতেছে, ঠিক আছে? স্টেপগুলো শেষ করেই যে তোমাকে লঞ্চ করতে হবে বা ডিপ্লয় করতে হবে ব্যাপারটা এরকম না। ডেলিভারিটা হইতে পারে তোমার ডেভেলপমেন্টের মাঝেও, দুইটা স্প্রিন্টের মাঝে ডেলিভারি হচ্ছে, দুইটা স্প্রিন্টের মাঝে ডেলিভারি হচ্ছে। দ্যাটস দ্য প্যারালালিজম, ঠিক আছে? প্যারালালিজম এটাকেই বলে আসলে। তোমার কাজ প্লাস ডেলিভারি, এই দুইটা হচ্ছে গিয়ে কারোর জন্য বসে নাই, তুমি কাজ করতে পারতেছো, ডেলিভারি হচ্ছে, আবার কাজ করতেছো, ডেলিভারি হচ্ছে, এই আর কি। ডেলিভারি শেষ হবে, তারপরে তুমি আবার শুরু থেকে কাজ শুরু করবা, ফিডব্যাক করবে, যে বিষয়টা আসলে অ্যাজাইলে এরকম না। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে allow users to realize software benefits by delivering partial working solution. এটা মনে হয় বলার কিছু নাই। তোমরা ইউজারকে বা ক্লায়েন্টকে সফটওয়্যারটা বোঝার একটা সাইট দিচ্ছ বা অপরচুনিটি দিচ্ছ বাই ডেলিভারিং পার্শিয়াল ওয়ার্কিং সলিউশন। ওই যে প্রত্যেকটা স্প্রিন্ট শেষে যেই কিটা আর কি প্রোডাক্টটা বা আর্লি ফিনিশড প্রোডাক্টটা আমরা দিচ্ছি ক্লায়েন্টদের, ওটার কথা বলছি এখানে আর কি। থার্ড পয়েন্ট হচ্ছে ইজি টু মেজার প্রোগ্রেস বাই স্টেজেস। তোমরা প্রত্যেকটা স্প্রিন্ট শেষে তোমার প্রোগ্রেসটা ধরতে পারতেছো আসলে। হ্যাঁ, আমার আসলে কয়টা মডিউল শেষ করার কথা, আমি কয়টা মডিউল শেষ করছি সাকসেসফুলি, বা কয়টা মডিউলে বাগ অনেক কম ছিল, কয়টায় বেশি ছিল, ক্লায়েন্ট খুশি কিনা, সব থেকে বড় কথা এটা, ক্লায়েন্ট স্যাটিসফাইড কিনা, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে প্রমোটস টিমওয়ার্ক অ্যান্ড ক্রস ট্রেনিং। ক্রস ট্রেনিং মানে হচ্ছে কোনো ফর্মাল ট্রেনিং না, একজনের কাছ থেকে আরেকজন শেখা, একজনের আইডিয়া আরেকজন শেয়ার করে, পিয়ার, জাস্ট পিয়ারদের মধ্যেই নলেজ শেয়ার, কোনো প্রফেশনাল ট্রেনার থাকবে না। এই জিনিসগুলোকে অ্যাজাইল মেথডটা প্রমোট করে,
বা এনকারেজ করে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমার একটু ইন্টারনেট প্রবলেম ছিল যার কারণে ওই সময় করতে পারলাম না। হ্যাঁ স্যার এই যে এখানে ওই স্যার একটু কাইন্ডলি মডেলটা একটু বের করবেন। হ্যাঁ স্যার এই জায়গাটা আমার এই লঞ্চ যেখানে হয়ে যাচ্ছে, আমার এই লঞ্চ হওয়ার আগে কি আমি আবার রিবিল্ডিং এ যাইতে পারতেছি, নাকি লঞ্চ হয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড স্পিনের সেটা আবার বিল্ডিং এ যাব বা ডিজাইনের সংশোধনে যাব? ইফ তোমার কাছে টিচার মডিউল শুরু করার জন্য এনাফ কি থাকে রিকোয়ারমেন্ট বা এনাফ ইনফরমেশন থাকে, ইউ ক্যান স্টার্ট অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সাইকেলটা, এই সাইকেলটা কি ফুলফিল হবে লঞ্চ হয়ে যাওয়ার মাধ্যমে? মানে আমি রাইট এখানে রিভিউতে আছি, যেরকম আগেরটাতে যেটা যেটা দেখলাম ওই ওয়াটারফলে, আমার যদি টেস্টিং এর সময় প্রবলেম থাকে তো সেটা আমার পরেরটাতে যাচ্ছে বা ওই ডিপ্লয়মেন্টে চলে যাচ্ছে, কিন্তু এখানে তো আমি সেটা আবার ব্যাক করতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। লঞ্চের আগেও আমি আবার সেটা রিবিল্ডিং বা ডিজাইন সংশোধন করতে পারতেছি ফার্স্ট স্প্রিন্টের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এইটাই আমি বলতেছি, এইখানে এই জায়গাটায় ব্যাক করার কোনো ওয়ে নেই। এইখানে তুমি ব্যাক করতে পারবে না, এইটা তো আসলে খুব ছোটখাটো কিছু কাজ। এইখানেও যদি আচ্ছা। তুমি ব্যাক করতে চাও এটা কিন্তু লেন্দি হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখো, তুমি আচ্ছা। স্প্রিন্ট চাচ্ছ, ক্লায়েন্টকে বলতেছো 1 মাস টাইম নিবা, কিন্তু তুমি যদি এইখানেও আবার ডিপেন্ডেন্সি ক্রিয়েট করো, আমি টেস্ট থেকে আবার বিল্ডে যাব, বিল্ড থেকে আবার ডিজাইনে যাব, তাহলে কিন্তু 1 মান্থ মিট করাটা টাফ হয়ে যাবে। টাফ হয়ে যাবে, হ্যাঁ। তুমি আবার এখানে যাও, মানে পরের স্প্রিন্টে চলে যাও, সমস্যা তো নয়। তুমি পরের মাসে যাচ্ছ, এমন তো না তুমি 6 মাস পরে যাচ্ছ, 1 বছর পরে যাচ্ছ, ব্যাপারটা এরকম। আচ্ছা, সেই ক্ষেত্রে হ্যাঁ ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে সেক্ষেত্রে কি আমি লঞ্চটা স্কিপ করে দেন আমি পরের ইয়েতে যাচ্ছি, রাইট? নাকি লঞ্চ হয়ে যাচ্ছে? লঞ্চ কি এখানে স্যার লাইভ বোঝাচ্ছে, মানে প্রোডাক্টটা লাইভ করে দিচ্ছি এরকম কিছু? এক্স্যাক্টলি না, না না, লঞ্চ মানে হচ্ছে ক্লায়েন্টকে দিচ্ছি। ক্লায়েন্টকে দিচ্ছি, আচ্ছা আচ্ছা। ক্লায়েন্টকে দিচ্ছি হচ্ছে জাস্ট প্রোগ্রেসটা বোঝানোর জন্য, প্রোগ্রেস বোঝানোর জন্য বা তার একটা ফিডব্যাকের জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝতেছি। এতে ক্লায়েন্ট খুশি হবে। তোমার প্রোডাক্টে যদি খুব ভুল থাকে এটা একটা ব্যাড ইমপ্যাক্ট ফেলবে, বাট তুমি যদি প্রফেশনাল ডেভেলপার হও, ছোটখাটো কিছু ভুল থাকে স্টিল ক্লায়েন্ট ওটাকে খুবই পজিটিভলি নেবে যে তুমি আসলে কাজ করছো। এটা অনেক বড় একটা পজিটিভ। মানে আমি ক্লায়েন্টও আমার কাজের সাথে আপ টু ডেট থাকলো যে আমি কতটুকু আমার প্রোগ্রেস সেটার সাথে। হ্যাঁ, তাই না? এটাই আর কি। জি স্যার, হ্যাঁ বুঝছি। এইটা তো একটা মেইন ডিফারেন্স আপনার ওই বিটুইন আপনার অ্যাজাইল এন্ড ওয়াটারফল। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা 4th পয়েন্ট পর্যন্ত দেখেছি, প্রমোটস টিম ওয়ার্ক এন্ড ক্রস ট্রেনিং। এরপরে হচ্ছে গিয়ে, আচ্ছা লাস্ট কোশ্চেনটা কে করেছিল? স্যার আমি। এনামুল। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 5th পয়েন্ট হচ্ছে অ্যাকোমোডেট চেঞ্জিং রিকোয়ারমেন্টস। এটা মনে হয় আমার আলাদা করে বলার কিছুই নেই। ওই যে ক্লায়েন্টের যে চেঞ্জ যদি আসেও, ছোটখাটো বা রিয়েলিস্টিক কোনো চেঞ্জ আসে, আমরা ওটা অ্যাকোমোডেট করতে পারি বা ওটাকে আমরা আমলে নিতে পারি, দ্যাটস ইট। এরপরে হচ্ছে গিয়ে ইমপ্রুভ ওয়ার্কিং এফিসিয়েন্সি উইথ টিম কোলাবোরেশন। তো যেটা বললাম এই মডেলটাই দেখো এখানে। আচ্ছা, ওয়াটারফল দেখাই। তোমার যখন ডিজাইন টিমের কাজ শেষ, ধরো ডিজাইন টিম 1 মাস কাজ করলো, এরপরে ডেভেলপমেন্ট টিমের কাজ ধরো 2 মাস। উইথ 2 মাস ডিজাইন টিম কি করবে বলো দেখি? অন্য প্রজেক্টে কাজ করতে পারবে না স্যার, বসে থাকবে, প্রজেক্টের জন্য বসে ইয়ে থাকবে। করবে। অন্য প্রজেক্টের জন্য কাজ করবে, বাট আমি ধরে নিচ্ছি আর কোনো প্রজেক্ট নাই, বিকজ এটা হচ্ছে একটা মানে সিঙ্গেল প্রজেক্টের জন্য চিন্তা করছি, যেহেতু অন্য প্রজেক্ট নাই সেক্ষেত্রে তো তার বসে থাকা ছাড়া কোনো ওয়ে নাই, তাই না? আইডল বসে থাকবে অথবা তার নিজের পার্সোনাল কাজ করবে। জি স্যার। তার মানে কি এখানে প্যারালেলিজম যেহেতু এখানে মোটেই নাই, কনকারেন্সি টোটালি নাই, সো এই ক্ষেত্রে ওয়ার্ক কি বলবো এটাকে, রিসোর্স যেটা আমাদের থার্ড রিসোর্স ছিল স্কিলড পিপল, এটার একটা ওয়েস্টেজ হচ্ছে, রাইট? ক্লিয়ারলি ওয়েস্টেজ হচ্ছে। আমরা তাদেরকে ঠিকঠাক মতো এফিশিয়েন্টলি ইউজ করতে পারছি না। এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হচ্ছে? এই ক্ষেত্রেও তারা ফ্রি টাইম পাবে, তা তো পাইতেই হবে, তারা তো রোবট না। তারা প্ল্যানিং করলো, ডিজাইন করলো, ডিজাইন টিম তার কাজটা হয়তো 1 সপ্তাহ শেষ করলো, সে পরের 2 সপ্তাহ হয়তো ফ্রি থাকবে, বাট তাকে রেডি থাকতে হবে পরের মাসের জন্যই, তাকে আবার ডিজাইনিং এর জন্য তাকে ডাকা হবে, তারপরে আবার পরের মাসের জন্য ডিজাইনিং এ ডাকা হবে। ইভেন ক্লায়েন্ট যেহেতু ফিডব্যাক দিবে, ক্লায়েন্টের ফিডব্যাক গুলো তার সাথে পর্যালোচনা করতে হইতে পারে। সো ইন এ ওয়ার্ড, তাকে হচ্ছে কি অ্যাক্টিভ থাকতে হবে ফুল লাইফ সাইকেলে, তাই না? তাকে কিন্তু আমরা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। একটা জিনিস স্যার,
ধরে নেই যে ফুল প্রজেক্টটা করতে 6 মাস ওয়াটারফল করি অথবা অ্যাজাইলে করি, এবং ফর এক্সাম্পল আমার করলে 3 সপ্তাহ বসে থাকবে, এরকম স্যার 6 বার হয়ে, তো 6 বার তো স্যার 3 সপ্তাহ করে টোটাল টাইম যেই যতটুকু হবে ওই ফুল 6 মাসে ওয়াটারফলে সিমিলারই হবে না? লাইক 1 মাস বসে থাকতো ওয়াটারফলে, আর এখানে হচ্ছে এই 1 সপ্তাহ করে 6 মাসে মোট 1 মাস কাজ করলো, আর 3 সপ্তাহ করে বসে থাকে স্যার, সেই তো অলমোস্ট সেমই হবে না? হ্যাঁ, তোমার কথার মধ্যে একটা ফ্যালাসি আছে, ওর কথার মধ্যে একটা ফ্যালাসি আছে, তোমরা কেউ ধরতে পারছো? মানে পয়েন্টটা ঠিক আছে, বাট একটা শুভঙ্করের ফাঁকি আছে এই লজিকে, কেউ কি ধরতে পারছো? তো আমি বলে দিচ্ছি নাহলে। স্যার ওয়াটারফল মডেলে তো হচ্ছে মানে ক্লায়েন্ট থেকে ডিরেক্ট ফিডব্যাক নিতে পারে না, আপনি একটু আগে যেটা বললেন অ্যাজাইল মেথোডোলজি পারে। আচ্ছা, ওইটা ঠিক আছে, ওই বেনিফিটটার কথা বুঝছো। ওর ডিউরেশন নিয়ে যে কথাটা বললো যে 6 মাস এখানেও লাগবে ওখানেও লাগবে, সেটা 1 সপ্তাহ বসে বসে করে হোক বা সবাইকে অ্যাক্টিভ রেখে হোক, এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। না পারলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। শুভঙ্করের ফাঁকি স্যার অ্যাজাইলে অনেক কম টাইম লাগবে, এটা ওখানে স্যার একখানা বসে থাকে অনেকক্ষণ, আর এখানে স্যার আসলে কিছুদিন পর পর কি গ্যাপটা আর কি আসছে। না, এটাও বলছে, এটাও স্বীকার করছে, বাট স্যার টোটাল ডিউরেশন। হ্যাঁ বলো। স্যার অ্যাজাইল তো হয় লার্জ স্কেলের জন্য, আর স্মল স্কেলের জন্য তো হয় হচ্ছে ওয়াটারফলটা, হ্যাঁ, এটা but স্যার। ও বলে দিচ্ছে যে দুইটাই একই প্রজেক্টের জন্যই যদি ইউজ করি, ধরে নিলাম আর কি, আমরা এখন যে করতেছি এখনই তা না, ও জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলতেছে। আচ্ছা, আমি বুঝতেছি। হ্যাঁ বলো। আমি বুঝতে পারিনি কথাটা। আমরা তো প্রজেক্টটা শো করতেছি না, একবারে লাস্টে শো করতেছি ওয়াটারফলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছি তাহলে একটু শোনো। সেটা হচ্ছে গিয়ে তুমি যে বললা 6 মাসের কথা, তুমি শিওর হচ্ছে কি হবে অ্যাজাইলে 6 মাস লাগবে আর ওয়াটারফলে 6 মাস লাগবে? তুমি ওয়াটারফলে শুরুতেই একটা টাইম স্টেপ দিয়ে দাও, তোমার এই ফুল প্রজেক্ট শেষ হইতে 1 বছর বা 6 মাস লাগবে। বাট অ্যাজাইলে তো ব্যাপারটা এরকম না। অ্যাজাইলে তুমি হচ্ছে তাকে বলো এই সামনের স্প্রিন্টটা শেষ করতে এক্স্যাক্টলি এত সময় লাগবে। বাট অ্যাজাইলে তুমি তাকে কোনো হার্ড ডেডলাইন দাও না, ফুল প্রজেক্ট শেষ হইতে কত মাস লাগবে, কোনো হার্ড ডেডলাইন না। তাকে একটা এস্টিমেশন দিতে পারো, হ্যাঁ 6 মাস লাগতে পারে, বাট হার্ড ডেডলাইন কোথায় দেয় বলো তো? ওয়াটারফলে আমার 6 মাসই লাগবে, এর থেকে বেশি লাগলে আপনি চলে যান আমার কাছ থেকে, আমার প্রোডাক্টটা নেওয়ার দরকার নেই। বাট অ্যাজাইলে তোমার হার্ড ডেডলাইনের মডিউলটা হয়ে গেছে স্প্রিন্ট ওয়াইজ। আপনাকে আমি এই ইনিশিয়াল প্রোডাক্টটা দিব 1 সপ্তাহ পরে, সেকেন্ড স্প্রিন্টের প্রোডাক্টটা পাবেন 2 সপ্তাহ পরে। এখন তার মানে কি, তুমি 3-4টা সপ্তাহ পরেই তো চাইলে তোমার যদি 4টা মডিউল থাকে দিয়ে দিতে পারতেছো ফুল এটা আর কি প্রজেক্টটা। আর ওইখানে ওয়াটারফলে তোমার প্ল্যানিং আছে, ওটার জন্য 1 মাস রাখবা, কারণ তুমি শিওর না তোমার হচ্ছে গিয়ে কত লাগতে পারে, সবই এস্টিমেশন, ঠিক আছে? তারপরে তুমি ডিজাইনের জন্য রাখবা 1 মাস, এরকম করে রাখতে থাকবা, কারণ পারফেকশনের খোঁজ তোমার করতে হবে। ওয়াটারফলে এরকম একটা হিউম্যান সাইকোলজি কাজ করেই, তোমাকে পারফেক্ট হইতে হবে প্রত্যেকটা ফেজে। তো তুমি ইনটুইশনালি বা ইনটুইটিভলি একটা বেশি টাইম নিয়ে ফেলবা। এর ফলে যেটা হবে, তুমি যখন একটা হার্ড ডেডলাইন দিতে যাবা ক্লায়েন্টকে, খুবই স্বাভাবিক তুমি একটা বেশি বা বড় ডেডলাইন দিবা, স্বাভাবিক। বাট অ্যাজাইলের ক্ষেত্রে ব্যাপারটা কখনোই এরকম না। অ্যাজাইলে তোমার স্প্রিন্ট শেষ হইতে থাকবে, তুমিও আগাইতে থাকবে ফাইনাল প্রজেক্টের দিকে, নট নেসেসারিলি যে তোমার 6 মাসই লাগবে। আগে হয়ে গেলে আগে দিয়ে দিচ্ছ। স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ এটাই। আচ্ছা, তাহলে লাস্টের আগের পয়েন্টটা হচ্ছে গিয়ে গুড ফর লার্জ স্কেল প্রজেক্টস, বলার অপেক্ষা রাখে না, এটাই বললাম এতক্ষণ। আর লোয়ার রিস্ক ফ্যাক্টর, প্রত্যেকটা অ্যাডভান্টেজের জন্য আসলে রিস্ক ফ্যাক্টরটা ওয়াটারফলের থেকে এখানে মাচ মোর লেস, খুবই কম, এটা আসলে বলা খুবই স্বাভাবিক। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ অলরেডি তোমরা কয়েকটা বলছো। এখানে মেইনটেনেবিলিটিটা খুবই ক্রুশিয়াল, কারণ এখানে যদি একটা লিডার না থাকে যে আসলে খুব ফাস্টার প্রজেক্টটাকে, ফাস্টার মেথোডোলজিটাকে মনিটর করছে, না হলে একটা ক্যাওস তৈরি হতে পারে, খুবই স্বাভাবিক ক্যাওস তৈরি হতে পারে। কেমন ধরনের ক্যাওস তৈরি হতে পারে? তারা কাজ করছে স্প্রিন্ট ওয়াইজ, খুবই ভালো কথা। ক্লায়েন্ট একটা উল্টাপাল্টা প্রজেক্ট মানে রিকোয়ারমেন্ট দিয়ে বসলো, যেটা আসলে দেওয়ার কথা না, তো এই ক্ষেত্রে মনিটরের একটা ভালো ভূমিকা আছে।
সে তখন ধরে বসবে যে না এই স্প্রিন্টটা এখন তাহলে করা যাবে না, ক্লায়েন্টের কাছ থেকে আরো ক্লিয়ার একটা আইডিয়া নাও। তারপরে তোমার ডিজাইনটা হচ্ছে গিয়ে কিসের আর কি ডেভেলপমেন্টের জন্য এনাফ হয় নাই, তুমি ডিজাইনে আর একটা দিন 2টা দিন বেশি টাইম নাও, কারণ খুব ফাস্টার যাচ্ছে প্রজেক্টটা, সবাই চাবে হচ্ছে নিজের কাজটা করে দ্রুত দিয়ে দিতে। যেহেতু এটা ওয়াটারফল না, সো রেসপন্সিবিলিটি যে খুব হাই থাকবে প্রত্যেকের টা না, সবাই চাবে কম সময়ের মধ্যে দিয়ে দিতে পরের স্টেপে, এবং সেই অনুযায়ী আবার যেহেতু তার কাছে আসবে পরের স্টেপে হয়তো আমরা ঠিক করব। ওই যে আমাদের স্টুডেন্টদের যে সাইকোলজিটা থাকে, আজকে না কালকে পড়া শুরু করব, বা আজকে একটু কম পড়ি কালকে থেকে বেশি পড়া শুরু করব, এক্স্যাক্টলি এই সাইকোলজিটা হিউম্যান বিং এর থাকে। তো এটা থাকবে, এইটাকে প্রিভেন্ট করার জন্য একটা মনিটর লাগে, মেইনটেইন করতে হয় জিনিসগুলোকে, মনিটর করতে হয়, এটা মাস্ট। তারপর ল্যাক অফ ডকুমেন্টেশন, খুব সোজা কথা, তুমি আসলে খুব ফাস্টার যাচ্ছ মেথডটায়, তোমার আসলে কমেন্ট করে লিখে সুন্দর মতো সাজায় করার টাইমটা হয়তো হবে না। হইতে পারে যারা প্রফেশনাল তারা হয়তো ওই টাইমটা বের করে নেয়, বাট ওয়াটারফলে যেরকম প্রত্যেকটা স্টেপে তুমি হচ্ছে গিয়ে শেষ করে পরের স্টেপটায় যাচ্ছিলা, একেবারে সুন্দর হবে পারফেক্ট করে যাওয়ার চেষ্টা করছিলা, তো ওখানে একটা টাইম তোমার কাছে থেকে যাবে, স্কোপ থেকে যায় সুন্দর মতো ডকুমেন্টেশন করার। এখানে ডকুমেন্টেশনের একটা অভাব থাকার চান্স থাকে। ঠিক আছে, আচ্ছা থার্ড পয়েন্টটা হচ্ছে ডিফিকাল্ট ফর এ নিউ কামার টু কোপ আপ। এটার এক্সাম্পল হিসাবে আমি বলি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা ঠেলা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, তোমার জন্য ওইটা উঠে পড়া সুবিধা হবে নাকি একটা বাস যাচ্ছে রাস্তা দিয়ে ওইটা উঠে পড়া সুবিধা হবে, কোনটা? স্যার ঠেলা গাড়িতে উঠে পড়া। হ্যাঁ, কারণ হচ্ছে ওটা স্লোয়ার, তোমার জন্য স্পিডটা ম্যাচ করার সুবিধা হবে, তোমার স্পিডও যেহেতু ইনিশিয়ালি স্লো, তো ওটা কোপ আপ করতে সুবিধা হবে। বাট এটা যেহেতু ফাস্টার, অ্যানাদার রিজন হচ্ছে ডকুমেন্টেশনটাও কম, তুমি এসে বুঝতে পারবা কম যে কি চলতেছে এখানে। আর যেহেতু ফাস্টার একটার পর একটা কাহিনী ঘটেই যাচ্ছে, তোমার জন্য বা নিউ কামারের জন্য একটু সমস্যা হবে বা টাইম কনজিউমিং হবে জিনিসটা বুঝে নিতে। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট হচ্ছে ডিপেন্ডস হেভিলি অন কাস্টমার ইন্টারাকশন। এটার বাজে দিকটা অলরেডি একজন বলছে, যদি কাস্টমার দিতেই থাকে তার মনের মাধুরী মিশায়, রিকোয়ারমেন্ট দিতেই থাকে একটার পর একটা স্প্রিন্টে, এটা আসলে প্রসেসটাকে ফাস্টার করার বদলে কি করবে, স্লোয়ার করবে, স্লোয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটার মানে মেইন গোলটাই তখন হচ্ছে মাটি হয়ে যাবে। এমন হইতে পারে ক্লায়েন্টের নলেজটা অতটা স্ট্রং না, বাট বা তার এথিক্স অতটা স্ট্রং না, তো সেই ক্ষেত্রে আসলে রিকোয়ারমেন্ট গুলার মানও অতটা ভালো হবে না। সো ডেভেলপারদের বা হোল টিমের আসলে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে প্রবলেম হয়ে যাবে। সোজা কথায় এই কাস্টমার ইন্টারাকশনের এটা হচ্ছে নেগেটিভ দিক, আর পজিটিভ দিক তো আসলে অ্যাডভান্টেজে বলাই হয়েছে। ঠিক আছে, এই আর কি। স্যার এটা ওয়াটারফল থেকে এটা একটু কস্টলি বেশি না স্যার? কোন দিক থেকে কস্টলি মনে হচ্ছে? স্যার এটা তো আমার প্রত্যেকটা স্প্রিন্ট ওয়াইজ কাজ করতে হচ্ছে, তো এখানে যারা ডেভেলপার থাকবে তাদের মানে চার্জটা তখন বেশি হতে পারে। নট নেসেসারিলি, তোমার এখানে বসে মনে হইতে পারে, বাট যারা টপ লেভেলে থাকে তাদের হয়ে মনে হয় না, তাদের মনে হয় যে সে বসে আছে কেন, তাকে তো কাজ করতে হবে। বরং ওয়াটারফল এই জন্যই মানুষজন ইউজ করে না, তাকে বেতন দিয়ে রাখতেছে, বাট সে মাসের পর মাস বসে, এই জন্যই ওয়াটারফল এখন কেউ ইউজ করে না। তুমি যেটা বললা ওইটার কারণেই আসলে এখন অ্যাজাইল ইউজ করে। আর ছোটখাটো যে প্রজেক্ট গুলো আছে ওইগুলাতে তো স্যার মানে ওয়াটারফল ভালো ছিল, কারণ মানে দেখা যাচ্ছে 2x এর একটা প্রজেক্ট, সেক্ষেত্রে স্যার অ্যাজাইল ইউজ করলে স্যার এখানে স্যার মানে সাপোজ যেটা স্প্রিন্ট আছে এখানে স্যার মানে ছোট প্রজেক্টের ক্ষেত্রে স্যার ওয়াটারফলটাই মানে বেস্ট মনে হলো স্যার আর কি, মানে অ্যাজাইল থেকে স্যার। হ্যাঁ, ছোট প্রজেক্টের ক্ষেত্রে ওটা ইউজ করা যায় আসলে, সমস্যা হয়। অ্যাজাইলের বিভিন্ন ফর্ম আছে, মানে অ্যাজাইলটাকে আমরা আসলে একটু হাই লেভেল থেকে দেখছি এই মানে কিভাবে কাজ করে, বাট এইটাকেই বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা এগুলো পড়বো না, জাস্ট নামগুলো জেনে রাখি। যেমন এক্সট্রিম প্রোগ্রামিং, এক্সপি যেটাকে বলে, একটা আছে স্ক্রাম, ক্রিস্টাল, ফিচার ড্রিভেন ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে অ্যাজাইলকে ইমপ্লিমেন্ট করার এক একটা ওয়ে। এইগুলো আমাদের আসলে পড়ার দরকার নাই, আমরা আসলে অ্যাজাইলটার বেসিক কনসেপ্টটা